অটোমান সাম্রাজ্য এই নামটা শুনলেই কি মনে হয়? নিশ্চয়ই চোখের সামনে ভেসে ওঠে বিশাল সেনাবাহিনী, জাঁকজমকপূর্ণ সব প্রাসাদ আর এমন এক শক্তির ছবি যা তিনটা মহাদেশ জুড়ে ছড়িয়েছিল। কিন্তু কখনো ভেবে দেখেছেন আনাতোলিয়ার এক ছোট্ট অঞ্চল থেকে উঠে এসে একটা গোষ্ঠী কি করে ৬০০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের একটা বড় অংশ শাসন করল? চলুন আজ সেই অবিশ্বাস্য ইতিহাসের গভীরে যাওয়া যাক। প্রশ্নটা কিন্তু আসলেই অবাক করার মতো, তাই না? একটা ছোট রাজ্য যেটা সময়ের সাথে সাথে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা জুড়ে তার ক্ষমতা বিস্তার করল প্রায় ৬০০ বছর ধরে। কি ছিল তাদের এই অবিশ্বাস্য উত্থানের পেছনের আসল রহস্য? যে কোনো বড় গল্পের মতোই এর শুরুটাও কিন্তু হয়েছিল খুব সাদামাটাভাবে। চলেন একদম গোড়া থেকে শুরু করা যাক, যখন এই বিশাল সাম্রাজ্যের বীজ প্রথম বোনা হয়েছিল। এই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রথম ওসমান। আচ্ছা, ১২৯৯ সালের দিকে তিনি আনাতোলিয়ার ৮-১০টা গোত্রপতির মতোই একজন ছিলেন, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু ছিল। ছিল একটা বড় স্বপ্ন আর অদম্য সাহস। তার সেই নেতৃত্বই অটোমান রাজবংশের ভিত্তি গড়ে তুলেছিল, যা একদিন হয়ে উঠবে ইতিহাসের অন্যতম সেরা এক সাম্রাজ্য। আর তাদের এগিয়ে চলার গতিটা ছিল এক কথায় অবিশ্বাস্য। দেখুন, রাজবংশ প্রতিষ্ঠার মাত্র কয়েক দশকের মধ্যেই ১৩২৬ সালে তারা বুরুসা দখল করে তাদের প্রথম রাজধানী বানিয়ে ফেলল। এরপর ১৩৮৯ সালে কোসোভোর যুদ্ধে জিতে বলকান অঞ্চলেও তাদের ক্ষমতা ছড়িয়ে পড়ল। হ্যাঁ, তৈমুরের আক্রমণের কারণে একটা সাময়িক ধাক্কা লেগেছিল বটে, কিন্তু তারা খুব দ্রুতই নিজেদের সামলে নেয়। আর ১৪৫০ সাল আসতে আসতেই বাইজেন্টাইন সাম্রাজ্যের সেই বিখ্যাত রাজধানী কনস্ট্যান্টিনোপলকে তারা প্রায় চারপাশ থেকে ঘিরে ফেলেছিল। এরপর যা শুরু হলো তাকে এক কথায় বলা যায় অটোমনদের স্বর্ণযুগ। তারা আর শুধু একটা আঞ্চলিক শক্তি থাকল না, বরং হয়ে উঠল এক বিশ্বশক্তি। চলুন তাদের সেই সেরা সময়ের গল্পটা শোনা যাক। আর এই স্বর্ণযুগের দরজাটা খুলেছিল ১৪৫৩ সালে। ওই মুহূর্তটা সবকিছু বদলে দিয়েছিল। তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ, যাকে আমরা ফাতিহ বা বিজেতা নামে চিনি, তিনি এমন একটা কাজ করে দেখালেন যা ওই সময়ে প্রায় অকল্পনীয় ছিল। তিনি কনস্ট্যান্টিনোপল জয় করলেন। এই ঘটনাটা শুধু হাজার বছরের পুরনো বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায়নি, বরং এটা অটোমানদের জন্য একটা নতুন যুগের সূচনা করেছিল। সারা বিশ্বে তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেল। আচ্ছা, তাদের ক্ষমতার শিখরে, বিশেষ করে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের সময় এই সাম্রাজ্যটা কত বড় ছিল জানেন? প্রায় ৫.২ মিলিয়ন বর্গ কিলোমিটার। মানে ভাবা যায় তিনটা মহাদেশ জুড়ে তাদের রাজত্ব। অটোমান স্বর্ণযুগের কথা বলতে গেলে যার নামটা সবার আগে আসে তিনি হলেন সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট। তার শাসনকালটা ছিল সত্যি অসাধারণ। তিনি শুধু তলোয়ার দিয়ে রাজ্য চালাননি, বরং ছিলেন একজন অসাধারণ প্রশাসক। যেমন ধরুন, তিনি কানুন নামে একটা নতুন আইন ব্যবস্থা তৈরি করেন, যা পুরো সাম্রাজ্যকে একটা শিথিলতা দিয়েছিল। তার সময়ে মিমার সিনানের মতো স্থপতিরা সুলাইমানি মসজিদের মতো স্থাপত্য তৈরি করেন, যা আজও আমাদের মুগ্ধ করে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান সবকিছুর এতটাই বিকাশ ঘটেছিল যে অটোমান সাম্রাজ্য তখন ছিল বিশ্বের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র। আর হ্যাঁ, তিনিই সাম্রাজ্যকে তার সর্বোচ্চ সীমায় নিয়ে গিয়েছিলেন এবং ইউরোপের বড় বড় শক্তিগুলোকে সমানে চ্যালেঞ্জ জানাতেন। কিন্তু দেখুন, ইতিহাসের এটাই নিয়ম, তাই না? প্রত্যেকটা উত্থানের পরেই একটা পতন আসে। স্বর্ণযুগের সেই ঝলমলে আলোর পর অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে অন্ধকারের ছায়া নামতে শুরু করে। তবে এই পতনটা কিন্তু হুট করে একদিনে হয়নি। এটা ছিল একটা দীর্ঘ আর ধীর প্রক্রিয়া। পার্থক্যটা ছিল একদম পরিষ্কার। একদিকে স্বর্ণযুগে ছিল একের পর এক সামরিক বিজয় আর নতুন সব উদ্ভাবন, আর অন্যদিকে পতনের যুগে বারবার ফিরে আসছিল ভিয়েনার অবরোধের মতো বড় বড় পরাজয়। অর্থনৈতিক দিক থেকেও যেখানে একসময় সমৃদ্ধি ছিল, সেখানে ধীরে ধীরে ঋণের বোঝা বাড়তে থাকল। আর কেন্দ্রীভূত ক্ষমতার জায়গায় শুরু হলো অভ্যন্তরীণ দুর্নীতি আর ক্ষমতার লড়াই। এই বিষয়গুলোই আসলে উইপোকার মতো ভেতর থেকে সাম্রাজ্যের ভিতটাকে দুর্বল করে দিচ্ছিল। ১৯ শতকে আস্তে আস্তে অটোমান সাম্রাজ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ইউরোপের দেশগুলো তাদের নিয়ে ঠাট্টা করত। তারা একটা নামই দিয়ে দিয়েছিল, ইউরোপের রুগ্ন পুরুষ। এই অপমানজনক নামটাই বলে দেয় যে শিল্প বিপ্লবের সাথে তাল মেলাতে না পেরে আর একের পর এক এলাকা হারিয়ে একসময় প্রতাপশালী সাম্রাজ্যটা কতটা দুর্বল হয়ে পড়েছিল।
তো আমরা গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে ৬০০ বছরের একটা বিশাল সাম্রাজ্য, এর শেষটা হলো কিভাবে, আর আজকের বিশ্বের ওপর এর কী প্রভাব রয়ে গেছে, চলুন শেষ অধ্যায়টা দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় ভুলটা শায়েদ ছিল প্রথম বিশ্বযুদ্ধে ভুল পক্ষ নেওয়াটা, মানে সেন্ট্রাল পাওয়ার্সের সাথে জোট বাঁধা। যুদ্ধে শোচনীয়ভাবে হেরে যাওয়ার পর ১৯১৮ সালে তাদের মুদ্রসের অপমানজনক চুক্তিতে সই করতে হয়, কিন্তু তুর্কিরা দমে যায়নি। এরপর শুরু হয় তাদের স্বাধীনতার যুদ্ধ। অবশেষে ১৯২২ সালে সালতানাত প্রথা তুলে দেওয়া হয় এবং ১৯২৩ সালে মোস্তাফা কামাল আতাতুর্কের নেতৃত্বে জন্ম নেয় আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র। আর এভাবেই ইতিহাসের পাতা থেকে ৬০০ বছরের অটোমান সাম্রাজ্যের নামটা চিরতরে মুছে যায়। আর এখানে কিন্তু আসল ব্যাপারটা, অটোমান সাম্রাজ্যের পতনের ফলেই কিন্তু আজকের মধ্যপ্রাচ্য আর বলকানের অনেকগুলো দেশের জন্ম হয়েছে। সিরিয়া, ইরাক, জর্ডান থেকে শুরু করে সার্বিয়া, গ্রিস, এই দেশগুলোর যে মানচিত্র আমরা আজ দেখি, তার পেছনে অটোম্যানদের প্রশাসনিক বিভাজনের একটা বিশাল প্রভাব রয়ে গেছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, তাই না? অটোমান সাম্রাজ্য হয়তো আজ আর নেই, কিন্তু তার টেনে দেওয়া সীমানা, তার রেখে যাওয়া উত্তরাধিকার, সেটা কি আজও মধ্যপ্রাচ্য এবং বলকানের রাজনীতি আর ভূগোলকে প্রভাবিত করছে না? ইতিহাস হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তার প্রভাবটা থেকেই যায়।